আমরা করব যার আজকের পর্বে তোমাদের সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি তামিম আহমেদ বৃন্ত। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। বছরের শেষে এসেও এখনো শুরু হয়নি মাধ্যমিকে বই ছাপানোর কার্যক্রম। (2026) শিক্ষাবর্ষ বহাল থাকবে স্কুল ভর্তি কার্যক্রমে লটারি পদ্ধতি। দেশে কোনোভাবেই কমানো যাচ্ছে না ডেঙ্গুর প্রকোপ। এবারে বিস্তারিত। বৃষ্টিপাতের কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। শিশুসহ সকলেই ঝুঁকিতে। ডেঙ্গুর মৃত্যুহার স্থিতিশীল অবস্থায় আনার জন্য সংশ্লিষ্টরা তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করছে। আক্রান্তের হার কমানোর জন্য সচেতনতা প্রয়োজন আমাদেরই। বিস্তারিত সৈয়দ আশিকুর রহমান আনমোলের রিপোর্টে। গত কয়েক বছর যাবৎ দেশে বেড়ে চলেছে ডেঙ্গুর ভয়াবহতা। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে প্রায় ৩০৬ জনেরও বেশি। কেবল গত ৫ তারিখে মৃত্যুবরণ করেন ১০ জন। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭৪,৯৯৫ জনেরও বেশি। ডেঙ্গু জ্বর হয়েছে আজকে ৫-৬ দিন যাবৎ। জ্বরে অনেক ভুগতেছিল, এখন 2 দিন যাবৎ ভালো। আমাদের বাড়ি পটুয়াখালী 10 মিনা থেকেই হয়েছে। তারপর নিয়ে আসছে, 10 মিনা দেখাইছি, তারপর ঢাকা নিয়ে আসতে বলছি, ঢাকা নিয়ে আসছে আমার ছেলের বউ। তারপরে ওর এই জায়গায় ভর্তি করছি, ঢাকা শিশু হাসপাতাল। ডাক্তার বলছে ডেঙ্গু যেহেতু সব সবুজ জাতীয় খাবার খাইতে বলছে, আর বলছে 4টা ডিম খেতে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৮ অক্টোবর সকালে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ২২ বছর বয়সী বিশ্বজয়ী হাফেজ ত্বকি। হঠাৎ করে উচ্চ জ্বর, অতিরিক্ত বমি, নাক দিয়ে রক্তপাত, পেটে ব্যথা, দুর্বলতা সহ নানা লক্ষণ নিয়ে এই সময়ও হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। অক্টোবরের শেষের বৃষ্টি যে ডেঙ্গুর পরিস্থিতি জটিল করে তুলতে পারে এমনটাই আশঙ্কা করছিলেন জনস্বাস্থ্যবিদরা। বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির পানিগুলা খোলা জায়গায় যেখানে গর্ত থাকে, এই পরিষ্কার পানি গর্ত অথবা আপনার যে কোনো খোসা এবং এই আমাদের যে বোতল এগুলাতে এবং বালতি এগুলোতে পরিষ্কার পানি জমে ডেঙ্গু মশা তৈরি হয়। এই ডেঙ্গু মশা তৈরি হওয়ার কারণে আসলে পরিষ্কার পানি জমে ডেঙ্গু মশা তৈরি হওয়ার কারণে আমাদের এখন এই সময়ে ডেঙ্গু বেশি হচ্ছে আর কি। ডেঙ্গু রোগে আক্রান্ত হলে খাবার স্যালাইন, পুষ্টিকর নরমজাতীয় খাবার খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু সংক্রমণ কমাতে সকলের সচেতন থাকাই জরুরি। আশিকুর রহমান আনমোল, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। স্কুলে ভর্তির প্রক্রিয়া নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে লটারি পদ্ধতি। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ শিক্ষাবর্ষ সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি প্রক্রিয়া চলবে লটারির মাধ্যমে। যদিও সমন্বয়, মেধা যাচাই ও সঠিক মূল্যায়ন নিয়ে রয়েছে নানা প্রশ্ন, তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় লটারি পদ্ধতি বহাল রেখেছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছে মোহাম্মদ মোবারক হোসেন। দেশের সকল সরকারি ও বেসরকারি স্কুলে আগামী ২০২৬ শিক্ষাবর্ষেও ভর্তি কার্যক্রম চলবে লটারি পদ্ধতিতে। গত ২৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। বছরখানেক আগে নানা আলোচনা সমালোচনা হলেও শিক্ষা মন্ত্রণালয় বলছে সার্বিক দিক বিবেচনা করে এবারও লটারির মাধ্যমে স্কুলে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এ নিয়ে ভিন্ন মতামত প্রকাশ করছেন অভিভাবকরা। একটা ভালো স্কুলে ভর্তি হতে গেলে মেধার দরকার আগে, আর লটারিতে তো আসলে ওইভাবে যাচাই হয় না কার মেধা কতটুকু। সরকারি ডিসিশন নিয়েছে, কিন্তু আমরা যারা গার্ডিয়ান তারা মনে করি যে আসলে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়াটা উত্তম। ক্লাস 2 থেকে 9 পর্যন্ত ওদের অবশ্যই যাতে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে তারপরে পরীক্ষায় এখানে ভর্তি করা হয়। আর যারা শিশু আছে ওদের মাত্রই শুরু, ওদের মেধা বলতে কিছু নেই, আমরা যেভাবে শিক্ষা দিব সেভাবে শিক্ষা নেবে। লটারি পদ্ধতিতে ভর্তির ফলে শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় রক্ষা করতে বেশ বিপাকে পড়তে হয় শিক্ষকদের। ষষ্ঠ শ্রেণী থেকে ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা গেলে শিক্ষার্থীদের মেধা যাচাই করতে সুবিধা হতো বলে মত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুর রহমানের। আমাদের জন্য একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়, যে বাচ্চা একেবারেই কিছু পারে না, সর্বর্ণ লিখতে পারে না, সে এখন পর্যন্ত সে কিন্তু লটারিতে চলে আসতেছে। আবার সে একটা ছেলে হয়তো সব কিছুই পারে, সেও লটারিতে চলে আসছে একই ক্লাসে। তখন আমাদের শিক্ষকের এই দুই
ক্যাটাগরি বাচ্চাকে একসঙ্গে শেখাতে গিয়ে বেশ বড় ঝামেলায় পড়ে আমাদের শিক্ষকদের এই ধরনের একটু মানে কথা রয়েছে যে এটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে এই জিনিসটা। যদি আমরা কিছুটা হলে যাচাই করতে পারতাম, একেবারে কাছাকাছি লেভেলে আনতে পারতাম, তাহলে আমাদের জন্য একটা সুবিধা হতো। উন্নত বিশ্বে স্কুলে ভর্তি ক্যাচমেন্ট এরিয়া ভিত্তিক হলেও বাংলাদেশে তার প্রয়োগ নেই। ভর্তি পরীক্ষা বা লটারি কোনোটি সঠিক মাপকাঠি হতে পারে না। এই যে লটারি করা হচ্ছে কিংবা ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে, দুটোই অনুচিত কাজ। কারণ বাচ্চারা আবার দেখা যায় যে বাচ্চাদেরকে দুনিয়া সব কিছু শিখেয়া এরপরে স্কুলে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি করতেছে, তাহলে স্কুল করবে এটা কি? এগুলো তো কাজ না। ভর্তি পরীক্ষার মাধ্যমে নেওয়াও কাজ না, আবার একটা লটারির মাধ্যমে যে ভাগ্য নির্ধারণ করা, যে দেখা গেল যে উত্তরা থাকে তার বাচ্চা পড়লো হলো ধানমন্ডিতে, আবার যে ধানমন্ডিতে থাকে তার বাচ্চা পড়লো গুলশানে, তো এটা তো কোনো ন্যায্যতা না। তো সুতরাং লটারি কিংবা পরীক্ষা কোনোটাই উচিত না। যে নিয়মটা হলো ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী, অর্থাৎ শিক্ষার্থী তার বাড়ির পাশে যে বিদ্যালয় আছে সেখানে পড়াশোনা করবে। এজন্য বিদ্যালয়গুলোর মান সিস্টেম ডেভেলপ করা লাগবে। রাজনৈতিক অনিচ্ছা এবং পরিকল্পনা বাস্তবায়নের অভাবের কারণে অভিভাবকদের মধ্যে তথাকথিত ভালো প্রতিষ্ঠানে ভর্তি করার প্রতিযোগিতা দেখা দিচ্ছে। ওই এলাকায় যারা থাকে, যার বাচ্চাদেরকে সে নিতে পারতেছে না, তারা কি ওই খারাপটাতেই পড়বে? তাহলে খারাপটা থাকবে কেন? খারাপটাকে আমি ভালো কেন করব না? তারপরে কি গরিব মানুষের বাচ্চাদের জন্য রেখে দিচ্ছেন এটা? আপনার টাকা আছে দেখে আপনি দূরে চলে গেলেন, তাহলে তো ইনজাস্টিস হচ্ছে, বৈষম্য হচ্ছে। এই জন্যই তো বললাম যে নিয়ম হচ্ছে ওইটা। আমাকে দিন শেষে কল্যাণ রাষ্ট্র বানাতে হলে, বৈষম্যহীন দেশ বানাতে হলে, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হলে আমাকে মেক শিওর করতে হবে প্রতিটা স্কুল যাতে ভালো করে, তার ইনফ্রাস্ট্রাকচার ভালো হয়, তার টিচার ভালো হয়, তার ল্যাব থাকে, পরিচ্ছন্নতা থাকে। যেই স্কুলে যাওয়ার জন্য সে হাহাকার করতেছে এখন, ওই স্কুলের মতো ফেসিলিটি তার এলাকার স্কুলটাতে কেন হবে না? 2026 শিক্ষাবর্ষে স্কুলগুলোতে লটারি পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চলমান থাকছে। এখন দেখার বিষয় এ পদ্ধতি সত্যি কতটা কার্যকরভাবে শিক্ষার মান নিশ্চিত করতে পারে। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। কর্মব্যস্ততায় অধিকাংশ মা বাবা তাদের সন্তানদের যত্ন নিতে পারেন না। তাই তো জজ কোর্টের প্রাঙ্গণে রয়েছে শিশুদের জন্য ডে কেয়ার ব্যবস্থা, যেখানে নেওয়া হয় শিশুদের বাড়তি যত্ন। দেশে আরও এরকম ডে কেয়ার সেন্টারের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বিস্তারিত চিন্তা আহমেদের প্রতিবেদনে। বিচার প্রার্থীদের ভিড়ে সরগরম ব্যস্ত জজ কোর্ট প্রাঙ্গণ। তবে আদালতে এক কোণে রয়েছে এক ভিন্ন দৃশ্য। বাবা মায়ের কর্মস্থলে ডে কেয়ার সেন্টারে হাসি খুশি মুখে সময় কাটাচ্ছে শিশুরা। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। এখানে এসে তোমার কেমন লাগে? আমার ভালোই লাগে। এখানে তোমার ফ্রেন্ডের সাথে খেলা করার কি করো? খেলা করি, কান্নামাছি ভৌ ভৌ খেলি, দেয়াল ছাচ্ছুই খেলি, আবার 10-20 খেলি, অনেক রকমের খেলাই খেলা যায়। আর মা হলো অ্যাডভোকেট, আমার নোটারি করে, অ্যাডভোকেট নোটারিয়ান। আমি 3তে পড়ি। এখানে এসে তোমার কেমন লাগে? আমার ভালো লাগে। মিস করো? না, আমি এখানে স্কুল ছুটি হয় 11টা থেকে আমি প্রায় 2টা মাঝে 4:30 পর্যন্ত থাকি। কানামাছি খেলি, অনেক কিছু করি, অনেক ভাল লাগে বন্ধুদের সাথে খেলতে। এখানে আইনজীবীদের ছোট্ট সন্তানরা নিরাপদে খেলাধুলা ও শেখার সুযোগ পাচ্ছে, যখন তাদের বাবা মা আদালতে ব্যস্ত সময় পার করছেন। অভিভাবকদের মধ্যে কর্মস্থলে ডে কেয়ার সেন্টার থাকায় এখন তারা নিশ্চিন্তে কাজ করতে পারছেন। এইখানে বাচ্চাদের মোটামুটি ভালোই টেক কেয়ার করা হয়। তারপরে আমরা যেহেতু আইনজীবী, আমরা সবসময় একটু ব্যস্ত থাকি, তো বাসায় যদি কোনো গার্ডিয়ান না থাকে তো এইখানে আমাদের জন্য নিরাপদ। আমরা এসে মাঝে মাঝে দেখতে পারি ওদেরকে খাওয়ানো হয়, খাওয়ানো, ওদের ওয়াশরুমে নেওয়া, এগুলো সবই করে ওরা। কেউ 1 বছরের আসে, কেউ 6 মাসের আসে, কেউ 2 বছরের, বেশিরভাগই 2 বছরের থেকে আসে। আর 2 বছর থেকে 8 বছর পর্যন্ত এখানে থাকে। সব কর্মস্থলে এই ধরনের ডে কেয়ার সেন্টার গড়ে তোলা গেলে বাবা মারা আরো মনোযোগভাবে কাজ করতে পারবেন। ডে কেয়ার থাকার এটার কারণ হচ্ছে যে যখন বাবা মা একটা কর্মসংস্থানে চলে যাবে, সেখানে বাড়িতে কেউ দেখার থাকবে না। দেখার না থাকলে তারা যাতে ওই জায়গাটায় বাচ্চাদেরকে রাখতে পারে এবং রাখার পরে যাতে ওখানে বাচ্চারা খেলাধুলো করতে পারে বা বিনোদন করতে পারে, কোনো সমস্যা না হয় এবং তারা নির্বিঘ্নে একটা কর্মকাণ্ড দিন শেষে শেষ করে আবার পুনরায় বাচ্চাদেরকে হাসি খুশি মনে নিয়ে তারা ফ্যামিলিতে ফিরতে পারে। ডে কেয়ার সেন্টার শুধু শিশুদের জন্য নিরাপদ আশ্রয় নয়, এটি কর্মজীবী বাবা মায়ের মানসিক প্রশান্তিরও জায়গা হয়ে উঠেছে।
আজকের ব্যস্ত জীবনে বাবা মায়ের পাশে শিশু সেবিকারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। যারা সারাদিন বাইরে থাকেন তাদের সন্তানের যত্নে এই সেবিকারা মায়ের মতো স্নেহ দেন। শিশুদের সুস্থ বিকাশে এই সেবা এখন সময়ের প্রয়োজন। চিন্তা আহমেদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষাবর্ষ আসতে বাকি মাত্র 2 মাস, তবে এখনো মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্য বই ছাপানো শুরু হয়নি, যার কারণে শিক্ষার্থীদের হাতে কবে বই পৌঁছাবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে নির্ধারিত সময় বই না পেলে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিতে পারে। বিস্তারিত ফারিয়া আক্তার রিপোর্টে। প্রতিটি শিক্ষার্থীর জন্য বছরের শুরু মানেই নতুন পাঠ্য বই, কিন্তু এবার সে আয়োজন ঠিক সময়ে হচ্ছে না। নতুন বছরে বাকি মাত্র 2 মাস, অথচ মাধ্যমিকের 6ষ্ঠ থেকে নবম-দশম শ্রেণীর প্রায় 21 কোটি বই ছাপানোর কাজ এখনও শুরু হয়নি। জানুয়ারিতে মাধ্যমিকের সব বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদি আগামী বছর বই পেতে খুব বেশি দেরি হয় তাহলে আমরা দেখি চিন্তা ভাবনা করে যে কিভাবে আর ঘাটতি পূরণ করা যায়। তবে প্রাথমিকভাবে আমার চিন্তা ভাবনা হলো যে আমরা যদি শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার পরে বার্ষিক পরীক্ষা চলাকালীন সময় একটা নোটিশ দিয়ে যে তোমরা পুরাতন বইগুলো জমা দিবে, তাহলে পরবর্তীতে 6-এর বইগুলো আমরা 5-এর বাচ্চাদের 6-এর বইগুলো চালাতে পারলাম, 7-এর বইগুলো 6-এর বাচ্চাদের জন্য চালাতে পারলাম। এতে হলে আমরা সাময়িক যে ঘাটতিটা আমরা কিছুটা পুরান বইয়ের মাধ্যমে চালাই নিতে পারবো বলে প্রত্যাশা করি। মাধ্যমিকের বইয়ের কাজ পিছিয়ে থাকলেও প্রাথমিক স্তরের বই ছাপার কাজ আগেভাগেই এগোচ্ছে। পাঠ্য বইয়ের ক্রয়াদেশ অনুমোদন দিতে দেরি হয় সময় মতন বই ছাপানোর কাজ শুরু করা সম্ভব হয়নি। কবে শিক্ষার্থীরা হাতে বই পাবেন তা জানতে এনসিটিবির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। বই পেতে বিলম্ব হলে পড়াশোনায় তার প্রভাব পড়বে বলে মনে করছেন শিক্ষার্থীরা। এই বছর আমাদের বই দেরিতে পাওয়ার জন্য আমরা পরীক্ষায় অনেকটাই খারাপ করেছি। এই বছর আমরা 2 থেকে 3 মাস পর বই পেয়েছি, আর আমরা যদি 2 থেকে 3 মাস আগে বইটা পেতাম তাহলে আমরা আমাদের পড়াশোনা আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম। আমি এখন 8ম শ্রেণীর ছাত্রী। পরবর্তী বছরে যদি 9ম শ্রেণীতে দেরি হয়, ফলশ্রুতিতে আমাদের পড়ালেখায় অনেকটাই পিছিয়ে পড়বো আমরা। বছরে নতুন বই পেলে পড়াশোনার প্রতি যে একটা আগ্রহ থাকে সেটা আসবে না যদি আমরা নতুন বই না পাই। শিক্ষা সংশ্লিষ্টদের মতে শিক্ষার্থীরা দেরিতে বই পেলে তার প্রভাব পড়বে ফলাফলে। যাতে প্রভাব না পড়ে সেই বিষয়ে পরিকল্পিত ব্যবস্থা নিতে হবে। সামনের বছরে বাচ্চারা এমনিতে ক্লাসের সুযোগ পাবে না, একটা নির্বাচনী ডামাডোল হচ্ছে। নির্বাচনটা শেষ হওয়া মাত্রই রমজানের ছুটি হয়ে যাবে। রমজানের ছুটির পরে এসএসসি পরীক্ষা শুরু হবে। দ্যাট মিন যে জিনিসটা দাঁড়াবে অর্ধেক বছর, এপ্রিলের পরে আপনি মেয়ের দিকে দেখবেন তাদের হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হবে। সো ওরা অর্ধেক বছর লাইক দিস ইয়ার তারা অর্ধেক বছর বইয়ের সাথে কোনো সংযোগ ছাড়াই বা সংক্ষিপ্ত সংযোগে তাদেরকে পরীক্ষা দিতে হবে। বইগুলো হয়তো পাবলিশড হবে না বা বইগুলো শিক্ষার্থীদের কাছে যাবে না। অল্টারনেটিভ ওয়েতে সরকার চাইলে সেটি হচ্ছে বইগুলো বাই ডিসেম্বর এগুলোকে পিডিএফ করে যেটা হচ্ছে এনসিটিভির ওয়েবসাইটে দিয়ে দিতে পারে। আপনার যে 2 মাস বা যতদিন গ্যাপ থাকবে সেই চ্যাপ্টারগুলো যদি বাচ্চাদেরকে প্রিন্ট করে দেয় দেন এটাও ঠেকা চালানো যে কথা বলে আপাতত সাময়িকভাবে চালিয়ে নেওয়া যেতে পারে। কিছু পরিমার্জন করে ছাপানো হবে 2026 সালের পাঠ্য বই। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শৈশবকাল থেকে শিশুরা পর্যাপ্ত সুষম খাবার গ্রহণ করতে পারছে না, যার ফলে প্রতিনিয়ত বাড়ছে অপুষ্টি। বিশেষজ্ঞরা বলছেন পুষ্টিকর ও সুষম খাবারের অভাবে শিশু কিশোরদের মধ্যে রক্ত স্বল্পতা সহ নানা রোগ দেখা দিচ্ছে। বিস্তারিত শাহরিয়ার দিমনের রিপোর্টে। ক্ষুধা মোকাবিলায় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করলেও শিশুদের অপুষ্টি হার বাড়ছে ক্রমান্বয়ে। দারিদ্র্যের কারণে নিম্নবিত্ত পরিবারে অধিকাংশ শিশুই পাচ্ছে না পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য। অপুষ্টির প্রভাবে দেশের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে অপুষ্টির কারণে নানা ধরনের জটিলতার শিকার 5 বছরের কম বয়সী 26% বেশি শিশু। অপুষ্টিকর খাদ্য গ্রহণ এবং পুষ্টি সম্পর্কে অজ্ঞতা এই সমস্যাকে আরও তীব্র করছে। অপুষ্টি কিন্তু বিভিন্ন রকমের নিউট্রিয়েন্টের দিক থেকেও কিন্তু আমরা কাউন্ট করে থাকি। তো এখন কিন্তু বর্তমানে খাবারের চাহিদা এবং খাবারের দাম এগুলো কিন্তু সবসময় আমাদের একটু বাড়তির দিকে। তো অনেক সময় আমরা খাবারটা খাচ্ছি ঠিকই কিন্তু বডিতে অ্যাবজর্ব করছে না, সেক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের পুষ্টির উপাদানের ঘাটতি পড়ে যায়। সেক্ষেত্রে আমার মনে হয় রেশিওটা যথেষ্টই বেশি, যেটা থাকা উচিত তার থেকে যথেষ্টই বেশি। এছাড়া দারিদ্রতা এবং সচেতনতার অভাব অপুষ্টি আরেকটি বড় কারণ। আমাদেরকে অবশ্যই এমন একটা পুষ্টি সেক্টরকে নিয়ে যেতে হবে যাতে আমরা গভর্নমেন্ট তরফ থেকে যদি এই হেল্প
উদ্যোগটা না করি তাহলে ম্যাস পিপলকে তো আসলে আমরা পুষ্টির দিক থেকে উন্নয়ন করতে পারবো না। কারণ আমাদের দেখা যায় যে সবারই অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করলে তারা কিন্তু প্রপার নিউট্রিশনটা পাচ্ছে না। তো আমাদের যে সমাজ যে যারা আছে যে কোনো শ্রেণীর লোকরা তারা যদি একটু জানে যে কীভাবে করতে হবে, আরও অ্যাডভাইস দিতে হবে, আরও বাড়াতে হবে জনসচেতনতা, সেই জন্য কোনো একটা মিডিয়ার মাধ্যমে প্রচার যেভাবে হয় সেই প্রচারগুলো চলতে পারে। কোনো একটা খাবারের ক্যাম্পিং হতে পারে যে এই ধরনের খাবার খেলে বাচ্চারা যারা আছে তাদের নিউট্রিশনটা প্রপার হবে এবং পারফেক্ট হবে। এই জিনিসগুলো কিন্তু সরকারের তরফ থেকে করা যেতে পারে। পরিবার পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য নিশ্চিতকরণ এবং সরকারি পুষ্টি কর্মসূচি কার্যক্রম বাস্তবায়নই পারে এই সংকট মোকাবিলা করতে। অপুষ্টির কারণে দিন দিন শিশু কিশোরদের সুস্থভাবে বেড়ে ওঠা অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করলেও তা বর্তমানে বন্ধ অবস্থায় আছে। বিশেষজ্ঞদের মতে খুব দ্রুত সরকারি এবং বেসরকারিভাবে এসব পদক্ষেপ পুনরায় চালু করতে হবে। শাহরিয়ার দিমন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। মাত্র 14 বছর বয়সী তরুণ তাসনিফ হাসান আয়ানের একক প্রদর্শনী রুম টু দ্য ফিউচার প্রদর্শিত হয় ঢাকার অ্যালিয়েন্স ফ্র্যাঞ্চাইজ দি ঢাকার জুম গ্যালারিতে। প্রদর্শনীটি শুরু হয় গত 31 অক্টোবর এবং শেষ হয় 7 নভেম্বর। গাড়ির প্রতি আয়ানের গভীর ভালোবাসা এবং সৃজনশীল দৃষ্টিভঙ্গি এই প্রদর্শনীর মূল অনুপ্রেরণা। সে প্যাকেজিং বক্স, স্ক্র্যাপ ও রিসাইকেল করা উপকরণ ব্যবহার করে তৈরি করেছে নানা রঙিন ও কল্পনাপ্রবণ গাড়ির ভাস্কর্য ও পেইন্টিং। গত 30 ও 31 অক্টোবর ছিল স্কলাস্টিকা স্কুলের মিরপুর শাখায় বার্ষিক নাট্যানুষ্ঠান। 2 দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটিতে প্রদর্শিত হয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গুপি গাইন বাঘাবাইন নাটকটি। বিস্তারিত এবারের প্রতিবেদনে। স্কলাস্টিকা মিরপুর শাখায় 2 দিনব্যাপী বার্ষিক নাট্যানুষ্ঠান শেষ হয়েছে গত 31 অক্টোবর। এবছর স্কুলের নাটক, সঙ্গীত ও নৃত্যকলা ক্লাবের শিক্ষার্থীরা এসটিএম মিলনায়তনে শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গুপি গাইন বাঘাবাইন নাটকটি মঞ্চায়ন করে। প্রথম দিনের নাট্যানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার গিয়াসউদ্দিন সেলিম এবং দ্বিতীয় দিন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার ও পারফরমেন্স বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। সাংস্কৃতিক অঙ্গন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে সৃজনশীলতা যেমন শেখায়, স্বপ্ন দেখতে শেখায়, ভবিষ্যৎটা কল্পনা করতে শেখায়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানান, প্রতি বছরই এমন একটি আয়োজন শিশুদের আরও সৃজনশীল তৈরি হতে সহায়তা করে। আমরা আমাদের বাচ্চাদেরকে সব সময় লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে সবসময় উদ্বুদ্ধ করি এবং এটা আমাদের স্কুলের এটা একটি কালচার। তামিম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 0131770882। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।